মধ্যে অসংখ্য ন্যারো খাল খাড়ি আছে। এটাই আমাদের আজকে 4-5 ঘন্টা ঘোরার জায়গা। তো ভারতীয় সুন্দরবনে বদ্বীপ বা ডেল্টা আছে 100খানা, তার মধ্যে মানুষরা আছে 54খানা, বাঘেরা আছে 48টা। টোটাল 48টা বাঘ আছে। ম্যানগ্রোভ মানুষ থাকে 48 species না না 48 আইল্যান্ডে। আচ্ছা of mangrove delta tiger land and 44 human habitat. আপনি বসবেন? হ্যাঁ আপনারা বসুন। আচ্ছা স্যার বলছি আপনারা বসুন। আমাদের অভ্যাস হয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো আমরা কথা না বলতে আমাদের পারি। বাজে লাগছে, আপনি দাঁড়িয়ে আছেন আমরা বসে ঠিক আছি। আছে, বসতে তো অসুবিধা নেই। তো আমি সুন্দরবনের মানুষের ব্যাকগ্রাউন্ড, মানে সুন্দরবনের কোস্টাল এরিয়ার মানুষ কীভাবে সুন্দরবনে এসে বসবাস করছে একটু 10-15 মিনিট বলে তারপর আমি জঙ্গলের দিকে দিয়ে পরিচান দেবো। অ্যাকচুয়ালি ব্রিটিশ পিরিয়ডে অলমোস্ট 80,000 পিপল বাংলাদেশ পাকিস্তান থেকে আমাদের 24 পরগনা বা কোস্টাল এরিয়ায় ঢুকে পড়ে। তার মধ্যে 65% হিন্দু রিফিউজিস ছিল। 65% হিন্দু বাংলাদেশি হিন্দু রিফিউজিস, 8 to 12% মুসলিম, 7 to 9% খ্রিস্টান পিপুল একসঙ্গে আমাদের খ্রিস্টান অ্যাট এ টাইমে ব্রিটিশ ইন্ডিয়াতে আমাদের সুন্দরবন কোস্টাল এরিয়াতে প্রবেশ করে এবং ব্রিটিশ রিপ্রেজেন্টেটিভ যেখানে ছিল তাদের কাছে গিয়ে প্রে করে, স্যার আমরা ভূমিহীন রিফিউজিস, আমাদের স্যার আপনি দাঁড়িয়ে আছেন, আমি প্রে করে স্যার আমরা ভূমিহীন রিফিউজিস, আমাদের যদি কিছু থাকার জায়গা দিতেন আমরা এখানেই ফ্যামিলি নিয়ে সেটেল করি। তো ব্রিটিশ গভর্নমেন্ট দেখলেও এটা একটা বড় অপশান, কেন এত জঙ্গল আছে, তাদের কোনো কাজে প্রফিট আসছে না, কোনো ইনকাম আসছে না। তো ঠিক আছে, তাহলে আপনার এখানে সেটেল হন এবং জঙ্গল কাটতে থাকুন। এবং স্পেশালি ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে লেবার হায়ার করা হলো বিহারের ছোটনাগপুর মালভূমি প্লাটো থেকে আদিবাসীদের, আর একটা মায়ানমার থেকে লেবার হায়ার করে জঙ্গল কাটা হলো এবং 10-12 বিঘে করে জমি ডিস্ট্রিবিউশন করা হলো। তো এই যে সুন্দরবনে জমি দেওয়া হচ্ছে, এটা টোটাল ভারতবর্ষে প্রচার হয়ে গেল এবং যারা আসলো তাদেরকে সেটেল আপ করিয়েও অনেক জায়গায় স্থির থেকে গেল ব্রিটিশ গভর্নমেন্টের। তো আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে কিছু ভূমিহীন মানুষ এখানে আসলো, আর যারা জমি কাটতে এসেছিল তারাও আর ব্যাক করলো না দেশে, ওরা এখানে সেটেল আপ হলো। আর আমাদের বড় ডিস্ট্রিক্ট মেদিনীপুর থেকে কিছু ভূমিহীন মানুষ এখানে আসলো, একসঙ্গে মিলিজুট করে সুন্দরবনে ওরা এখান থেকে বাংলাদেশ, পাকিস্তান বা অন্য জায়গা থেকে এসে ওরা এখানে সেটেল হওয়ার কারণ এখানকার মানুষের ভাষাভাষীর সাথে বাংলাদেশ মানুষের ভাষাভাষী কালচারাল সব কিছু দিয়ে মিল থাকার জন্য ওরা এখানে সেটেল হয়। তো মজার ব্যাপার হচ্ছে, এটা তো সবই রিমোট গ্রাম, আপনারা দেখছেন প্রত্যন্ত গ্রাম, একেবারে কলকাতা থেকে অনেকটা দূরে 95 কিলোমিটার ডিস্টেন্সে বসবাস করছে। তো এরা খাবে কি? এখানে সুন্দরবনে কোনো ইন্ডাস্ট্রি বা কলকারখানা নেই, তাহলে ওরা খাবে কি? ওরা কী করলো, 92% মানুষ একেবারে জঙ্গলের উপর ডিপেন্ডেন্ট। ওরা ইচ্ছে মতো ছোটো ডিঙির উপর তৈরি করে জঙ্গলে ঢুকতে থাকলো এবং মানে মাছ, কাঁটা, মধু, ইলিগালভাবে বড় বড় গাছ, সুন্দরী গাছ বা কখনো হরিণ, কখনো বাঘ মেরে লোকাল সাইডে মানে ফিরে যাচ্ছে এবং আস্তে আস্তে জঙ্গলের পরিস্থিতি নষ্ট শুরু করে। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট এর থেকে কোনো রকম ইনিশিয়েটিভ নিল না, কারণ মানুষ বসিয়ে দিয়ে ওরা প্রত্যেক বছর ওদের কাছ থেকে ট্যাক্স পাচ্ছে অথবা জোর করে নিঃশ্বাস করাতে পাচ্ছে। এই সমস্ত প্লাস পয়েন্ট দিকে সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলের কী ক্ষতি হলো না হলো তাদের কোনো রকম যায় আসে। স্বাধীন ভারত মানে তারপরে ভারত স্বাধীন হওয়ার পরে প্রথমেই মানে ভারত গভর্নমেন্ট দেখলো যে এইভাবে যদি ম্যানগ্রোভ জঙ্গল কাটে, এইভাবে যদি বাঘ মারে, হরিণ মারে, তাহলে জঙ্গলের পরিবেশ থাকবে না, জঙ্গল থাকবে না। তো ওরা প্রথমে আইন করে সব ব্যান করতে শুরু করলো। 1973 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে প্রথম 9খানা বিশেষ ব্যাঘ্র প্রকল্প ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে আমাদের
ম্যানগ্রোভ সুন্দরবনের যে ব্যাঘ্র প্রকল্প, এটা এক্সেপশনাল ব্যাঘ্র প্রকল্প হিসেবে গঠিত হলো। তো 1973 খ্রিস্টাব্দে আমাদের লেডি প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, এক্স চিফ মিনিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়ের আলোচনাতে 4264 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে 2585 বর্গ কিলোমিটার জায়গা 1973 খ্রিস্টাব্দে প্রজেক্ট টাইগার রিজার্ভ ঘোষণা করা হলো। বলা হলো আর কোনো ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফকে মারা যাবে। 1980 খ্রিস্টাব্দে বন সংরক্ষণ আইন পাস করা হলো। বলা হলো আর কোনো রকম গাছ কাটা আর কোনো কিছু যাবে না। এইভাবে আস্তে আস্তে জঙ্গল 90% মানুষ জঙ্গলের উপর নির্ভরশীল ছিল। হট করে যখন বন্ধ করে দিল, তখন ডিপার্টমেন্টের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক ভীষণ তিক্ত জায়গায়। এবার ডিপার্টমেন্ট কী করলো? ডিপার্টমেন্টের মাথায় আসলো যে যদি সাধারণ মানুষের সহযোগিতা না পাওয়া যায়, জঙ্গল বাঁচানো যাবে। তো ওরা গ্রামে গিয়ে কী করলো? ডিপার্টমেন্টের পক্ষ থেকে মাইকিং করে বড় বড় মিটিং বা জেনারেল সভা আহ্বান করা হলো এবং বলা হলো দেখুন আপনারা জঙ্গলে যাবেন, আপনাদের যাতে অল্টারনেটিভ লাইভলিহুড তৈরি করা যায় আমরা দেখছি। তো গ্রামের যারা একটু গণ্যমান্য বা শিক্ষিত মানুষ, তারা বললো আপনারা কী করতে চাইছেন? অ্যাকচুয়ালি বলছি দেখুন আপনাদের এখানে শুধু ধান চাষ হয় কিছু কিছু জায়গায়, যাতে দুবার করে ধান বা সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক গম চাষ করতে পারে। তার জন্য আমরা গ্রামের প্রত্যেকটা বড় বড় গ্রামে 2-3টে করে খাল খনন করে দিচ্ছি, যাতে বৃষ্টির জলটাকে কাজে লাগিয়ে ধান গম চাষ করতে পারেন এবং সিজনাল সবজি উৎপন্ন করতে পারেন। তার জন্য আমরা আপনাদের ব্যবস্থা দিচ্ছি। আর একেবারে যারা গরিব মানুষ, একেবারে যারা মানে অরিজিনাল যারা ধীবর সম্প্রদায়, যারা মানে তাদের ট্র্যাডিশনালি ফ্যাশন মানে মাঝখানটা বই সংগ্রহ করা, তাদের মহিলাদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী গঠন করেছিল ডিপার্টমেন্ট থেকে। বললো আপনারা এগুলো যাবেন না, আপনারা আপনাদের জন্য অল্টারনেটিভ লাইভলিহুড যাতে আমরা দিচ্ছি, আপনারা কাজ করুন, ফ্রি হাঁস মুরগি গরু ছাগল এগুলো প্রতিপালন করুন, জঙ্গলে যাবেন। তো এইভাবে আস্তে আস্তে গভর্নমেন্ট যখন এগুলো তৈরি করলো এবং বললো যে পঞ্চায়েত বা গ্রাম উন্নয়ন দপ্তরের সাথে সাথে আমরা কিছু কিন্তু ডেভেলপমেন্ট কাজ আপনার গ্রামের দিকে করতে চাই। গ্রামে যারা একটু শিক্ষিত বা বুদ্ধিজীবী গোছের মানুষ, তারা বলে আপনারা কী করতে চাইছেন? বলছি এখানে থেকে 30-35 বছর 40 বছর আগে সব গ্রামের সব রাস্তায় মাটির রাস্তা ছিল। বলছি আমরা কিছু রাস্তা ইটের রাস্তা বানিয়ে দিচ্ছি, ব্রিজ পাথ বানিয়ে দিচ্ছি। এবং মানে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা প্রচণ্ড বেহাল ছিল। শহর থেকে বড় বড় ডিপার্টমেন্টাল ডাক্তার নিয়ে 2 মাস 3 মাস করে ডিপার্টমেন্টের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প বানিয়ে ওদের পরিষেবা দিতে শুরু করে। এবং সব জায়গায় সব গ্রামে পর্যাপ্ত প্রাইমারি স্কুল ছিল না। আমাদের ডিপার্টমেন্ট থেকে মানে ইডিসি কমিটি গঠন করলো। ওই কমিটির এখতিয়ারে কিছু যেসব গ্রামে প্রাইমারি স্কুল নেই, সেসব জায়গাতে ইডিসি দ্বারা কিছু প্রাইমারি গোছের স্কুল বানিয়ে দেবে। যেমন আমি যে এলাকাতে আছি ওখানে 2টো প্রাইমারি স্কুল চলছে বাড়ি, এখনও চলছে সেই স্কুলগুলো ইডিসি দ্বারা। এবং 11টা এফপিসি ফরেস্ট প্রোটেকশন কমিটি গঠন করে। এইভাবে হ্যাঁ আপনার বাড়ি আমার বালিদেবী বাড়ি, তো বালিদ্বীপে এটা 2টো করে জিপি, বালি 1 বালি 2। তো আমার বালি 1 জিপিতে বাড়ি। মানে আপনার জন্ম এখানে? না, আমার জন্ম এখানে নয়, আমার জন্ম হচ্ছে বসিরহাট ময়লাখোলা, নর্থ চব্বিশ পরগনা। যাই, তো এইভাবে আস্তে আস্তে ডিপার্টমেন্টের সঙ্গে সাধারণ মানুষের যে খারাপ সম্পর্ক ছিল, আস্তে আস্তে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট সাধারণ মানুষের ক্লোজে চলে গেল, কারণ উন্নয়নমূলক কাজ করতে শুরু করলো। এইবারে কি করলো, যখন বাঘ এই কমিটি গঠন করার আগে বাঘ যখন গ্রামে ঢুকে যেত, বাঘ তো মাইগ্রেট করে, তো গ্রামে যখন বাঘ ঢুকে যেত, আজ থেকে 21 বছরের কথা বলছে, 21 বছর আগে পর্যন্ত দেখুন জঙ্গলের একটু ভিতর দিয়ে 8 ফুট 9 ফুট করে নাইল্যান্ড ফেন্সিং দেওয়া আছে। ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই প্রোটেকশনটা দিয়েছে। নাইল্যান্ড ফেন্সিংয়ের উদ্দেশ্য কি, একদিকে জঙ্গল, ঠিক অপোজিট সাইডে মানুষ। এই ফরেস্ট ভিলেজ ইন্টারফেস এরিয়ার মধ্যে দিয়ে আমাদের ডিপার্টমেন্ট একেবারে বাংলাদেশের লাগোয়া প্রথম ইন্ডিয়ান পার্টে প্রথম গ্রাম শামশেরনগর থেকে সামনে ঝড়খালি পর্যন্ত 105 কিলোমিটার এই নাইল্যান্ড ফেন্সিং দেওয়া হলো, যাতে বাঘ বা অন্য প্রাণীরা মাইগ্রেট করে লোকাল সাইডে প্রবেশ করতে না পারে। কিন্তু এই জালটা আবার আমরা দেখছি এখনো পর্যন্ত জালটা বাঘেদের পক্ষে সাফিসিয়েন্ট প্রোটেকশন নয়। এটাকে আমরা সাইকোলজিক্যাল ব্যারিয়ার বলে থাকি। বাঘ যদি মনে করে এটাকে দাঁত দিয়ে নখ দিয়ে এটা ওভারকাম করে বেরিয়ে আসতে পারে। আবার এটাকে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে মেনটেনেন্স করা, কারণ আমরা
আপনাদের সঙ্গে বেশি করে সময় দিই, প্রায় সকাল থেকে সারাদিন আপনাদের সঙ্গে প্যাট্রোলিং করতে হয়, আমাদের থাকতে হয়। তো আমাদের নজরে বেশি করে পড়ে। জালটা বাঘে মানে নেটের বাইরে যখন জালটাকে আমরা মানে বাঘটাকে ঘুরতে দেখি বা জঙ্গলি শুয়োরটাকে ঘুরতে দেখি, হরিণটাকে ঘুরতে দেখি, চিকন হরিণটাকে, আমরা সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টকে ইনফর্ম করে দিই, স্যার এই লোকেশনে বাঘ বা হরিণ বা জঙ্গলি শুয়োর বা বাঁদর আছে। ও কিন্তু রিসার্চ মেকার মানকি আছে আপনার জানেন, তো ও লোকাল সাইডে ঢুকতে পারে। বাঘ ঢুকলে কী করবে, ও ডোমেস্টিক জানোয়ারগুলোকে মানুষগুলোকে খাওয়ার জন্য মেরে দেবে। আবার চিতল হরিণ বা আপনার অয়েল বোট, জঙ্গলি শুয়োর, ওরা যদি লোকাল সাইডে ঢুকে যায়, মানুষরা ওদেরকে খাওয়ার জন্য মারে। এই জন্য আর রিসার্চ লোকালের কথা কি বললেন? রিসার্চ মেকার মানকি আছে, হ্যাঁ সেখানে এটাও মাইগ্রেট করে, কিন্তু অনেক সময় লোকাল সাইডে গিয়ে ক্ষতিখানাস করে, লোকাল ফলমূল এগুলো খায়, লোকাল মানুষরা ওদেরকে অনেক সময় মেরেও দেয়। গ্রামে আসে এখন। এখনো পর্যন্ত মাইগ্রেট করছে। আচ্ছা, ওটা রিসার্চ মেকার রিসেন্টলি আসতে শুরু করেছে না আগে? না, এই প্রথম থেকেই মাইগ্রেট করে, কারণ ও তো জালের বাইরে টপকিয়ে চলে আসে, এখনো মাইগ্রেট করছে। ঠিক আছে। আচ্ছা, আমি রিসার্চ মেকারের সম্পর্কে একটু বলে দিই। এর রিজিয়নটা অনেকটা দেশে আছে, মানে ইন্ডিয়া, বাংলাদেশ, লাওস, পাকিস্তান, অনেকটা ম্যাক্সিমাম দেশে এই রিজিয়ন মানে রিসার্চ মেকারের রিজিয়ন বা দেখতে পাওয়া যায়। মানে ভৌগোলিক কারণবশত অরেঞ্জ কালার হয়, এখানে আমাদের যেটা অরেঞ্জ কালার হয়, অন্য অন্য জায়গায় কিছু ফেটটা অরেঞ্জ কালারটাকে পরিষ্কার বোঝা যায় না, কিছু কিছু জায়গায় আছে লাল রংটা বোঝা যায় না। বোঝা যায় না। এবং আমাদের রিসার্চ মেকার মানকি এখানে আছে, এর মানে এরা স্কেভেঞ্জার অ্যানিম্যাল বলা হয়। এরা ভেজ ননভেজ দুই খায়। ম্যাঙ্গোভ গাছের কচি কচি পাতা, ম্যাঙ্গোভ গাছের শ্বাসমূল আছে যে কচি কচি শ্বাসমূল, এগুলোকে খায়, ছোটো মাছ খায়, ছোটো কাঁকড়া খায়। এই জন্য এগুলোকে স্কেভেঞ্জার জানোয়ার বলতে পারি। এবং এটা আছে এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। তো শীতের সময় অ্যাকচুয়ালি যত গরম পড়ে, গরমের সময় অনেকটা ভিতরের দিকে চলে আসে। আবার যখন শীতের সময় ওই অ্যাকচুয়ালি মানুষের কাছে থাকতে ভালোবাসে। আমাদের সুগন্ধখালী সন্ধিখালী আশপাশ ঘোরাঘুরি করতে দেখা যায়। পরিমাণটা এখনও আছে, পরিমাণটা কম একটু দেখতে পাওয়া যাবে দণ্ডখালীতে বা পপুলেশন কত এখানে? আপনার কোনো আইডিয়া আছে? পপুলেশন মোটামুটি এরকম সেন্সাস হয় না, তবে মোটামুটি এনাফ পপুলেশন আছে। প্রত্যেকটা দ্বীপে আমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বাফার সব দ্বীপে 2-5টা করে দেখা যায়। এবং সুদর্ণখালী বা আমাদের সজনেখালীতে মানে গ্রুপে 12-14টা করে দেখা যায়। শয়ে না হাজারে? থাকবে না, 600 থাকে। শয়ে। তবে সব করে দিয়ে তো ইনসাইড দেখা যাচ্ছে। মানে আমাদের জঙ্গলটা 1973 খ্রিস্টাব্দে প্রজেক্ট টাইগার এরিয়ায় ঘোষণা করা হলো। প্রথমে দুটো জোন ছিল, একটা বাফার জোন, একটা ন্যাশনাল পার্ক বা কোর এরিয়া। তারপরে কি হলো, অরিজিনাল যারা মাছকাঙ্গা ধরে, ট্রেডিশনাল ধীবর সম্প্রদায় যাদের বা অরিজিনাল মাছকাঙ্গা ধরা যাদের পেশা, তারা পলিটিক্যাল সাপোর্ট নিয়ে বিদ্রোহ ঘোষণা করলো যে ওসব জানি না, যে জঙ্গল আমাদের, এখানে আমাদের পরীক্ষা দিতে হবে বলে ওরা এরকম ধীবর সম্প্রদায় জেলে যারা ওদের ট্রেডিশনালি ফ্যাশন ওটা অরিজিনাল। তো ফরেস্ট তখন বেকায়দায় পড়ে গেল। তখন বললো ঠিক আছে, আপনাদের জঙ্গলে যাবেন, আপনাদের জন্য অ্যালাউ করা হলো, কিন্তু একটা পার্টিকুলার জায়গায় আপনারা যেতে পারবেন, সেটা উইদাউট পারমিশনে যাওয়া যাবে না, পারমিশন নিয়ে যেতে হবে। সেটা কি বাফার জোন, বাংলাদেশের লাগোয়া অঞ্চল, অনেকটা বড় জায়গা, সেকেন্ড লার্জেস্ট জোন বলা। ওখানে মাছ ধরা, কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করা এবং আমাদেরও যাওয়ার জন্য, সুন্দরবন যারা ভিজিটর আছে তাদের যাওয়ার জন্য অ্যালাউ করা। আর আজকে আমরা টিকিট কেটেছি যেখানে ঘুরবো, এটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বলা হয়। 1976 খ্রিস্টাব্দে আমাদের ভারতীয় ম্যানগ্রোভ অরণ্যে 3খানা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ঘোষণা করা হয়েছিল। সজনেখালী অভয়ারণ্য 362 স্কোয়ার কিলোমিটার, এটা প্রজেক্ট টাইগার এরিয়ার মধ্যে আছে। আর দুটো আছে হেলিডে বার্ড স্যাংচুরি বলা হয়, ওটা মানে ডিভিশনাল ফরেস্ট করেছে। আর লথিয়ান 38 কিলোমিটার, ওখানে প্রচুর পরিমাণে আপনার জ্যাকেল, অয়েল বোর এবং কোবরা, মনোগ্রেড কোবরার উপস্থিতি প্রচুর আছে। এবং আমাদের ভারতীয় সুন্দরবনে এ পর্যন্ত আমরা ফরেস্ট যে সেগ লিস্ট আছে তাদের বলছি 84 স্পিসিস বলছি, 84 স্পিসিস ম্যানগ্রোভ আর কি। তো লথিয়ানে আমি 47টা ম্যানগ্রোভ গুনেছিলাম, ছোট অল্প জায়গা পাবো। 47টা ম্যানগ্রোভ স্পিসিস লথিয়ানে পেয়েছি। আচ্ছা যাক, তো আমরা একটু ভারতীয় সুন্দরবনের লোকেশনটা বলে দিই।
পূর্ব দিকে বাংলাদেশ, সূর্য উঠছে এদিকে পূর্ব, পশ্চিম দিকে হুগলি নদী, গঙ্গা নদী, গঙ্গোত্রী হিমল থেকে আসার পরে দক্ষিণ দিকে ধাবিত হয়ে অনেকগুলো প্রভিন্স অতিক্রম করে অবশেষে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করলো। আরও দক্ষিণে গিয়ে আমাদের একটা লোকাল নদী রূপনারায়ণ নদীর পাশ দিয়ে গিয়ে গঙ্গা নদী আমাদের বে অফ বেঙ্গলে ঢুকলো, নাম হলো। পূর্ব দিকে ইছামতি কালেন্দি, ইছামতি নদী। ইছামতি নাম হয়েছে কেন? ইচ্ছা মতো গতি চেঞ্জ করতো, প্রচুর মানে ঝিনুক এবং চিংড়ি মাছ পাওয়া যেত, ওই জন্য ইছামতির নাম দিয়েছে। দক্ষিণ দিকে এসে কালিন্দী নাম দিল, আরও দক্ষিণ দিকে এসে রায়মঙ্গল নাম দিল, আরও দক্ষিণ দিকে রায়মঙ্গল, দক্ষিণে গিয়ে মেঘনা নদীর সঙ্গে কানেক্ট হলো। মেঘনা বাংলাদেশের অন্যতম বিখ্যাত নদী, মেঘনা দক্ষিণে গিয়ে বাংলাদেশের এই বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে পূর্ব দিকে রায়মঙ্গল, এই নদীগুলো সব বাংলাদেশে ঢুকে যায়। না না পার্টিশন ওইখানেই পার্টিশন রায়মঙ্গলটা অ্যাকচুয়ালি পার্টিশন, ওই নদীটার 50% আমাদের, 50% বাংলাদেশ। এবার রায়মঙ্গল নদী ডাইরেক্ট কিন্তু বঙ্গোপসাগর ঢুকছে না, ও আচ্ছা, ও গিয়ে ও মেঘনার সঙ্গে কানেক্ট হচ্ছে। মেঘনাতে গিয়ে পড়ে। মেঘনা ও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে দিয়ে ঢুকছে। তাহলে পূর্ব দিকে বাংলাদেশ, রায়মঙ্গল, খুলনা বরিশাল ওই পশ্চিমে হুগলি নদী, আর উত্তর দিকটা এটাই উত্তর, একদম সোজা উত্তর দিক। উত্তর দিকটাকে আমরা বলছি ডাম্পিয়ার অ্যান্ড হজেস লাইন সাইড। ব্রিটিশ পিরিয়ডে দুজন আলাদা আলাদা ব্রিটিশ মানুষ ডাম্পিয়ার এবং হজেস ইন্ডিয়া বাংলাদেশের ম্যাপ বা জরিপ বানিয়েছিলেন। ওদের নাম অনুসারে উত্তর দিকটাকে আমরা ডাম্পিয়ার অ্যান্ড হজেস লাইন সাইড করছি। উত্তরে বসিরহাট ইছামতি থেকে একেবারে দক্ষিণে বেয়াবাগমল পর্যন্ত যে কাল্পনিক রেখা আছে ওটাই ডাম্পিয়ার অ্যান্ড হজেস লাইন সাইড, আর দক্ষিণে সি সাইড বা বঙ্গোপসাগর। এটাই হচ্ছে আমার টোটাল ভারতীয় ম্যানগ্রোভ সুন্দরবনের লোকেশান। তো আমাদের টোটাল জঙ্গল আমি বলেছি 4264 বর্গ কিলোমিটার জায়গা। এটা আমাদের অন্যতম বিখ্যাত নদী সুন্দরবনের ওয়ান অফ দ্য ফেমাস রিভার মাতলা নদী প্রাকৃতিকভাবে আমাদের ভারতীয় সুন্দরবনকে সমুদ্রপরিত করে দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে। তো মাতলা নদী ইস্টার্ন সাইডের জঙ্গলটাকে আমি প্রথমে বলছি প্রজেক্ট টাইগার 3 ভাগ, বাফার জোন, এভরিথিং ইজ অ্যালাউ দেয়ার, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, স্পেশাল ট্যুরিজম জোন, আর সাউদার্ন পার্ট কোর এরিয়া। কোর এরিয়ার মধ্যে শুধু নেতি দোকানি বলে একটা জঙ্গল আছে, ওটা ওয়াচ টাওয়ার শুধু আমরা ইউজ করতে পারি, আদারওয়াইজ আমরা আর দক্ষিণে আমাদের ভ্রমণ করার অধিকার নেই। অ্যাকচুয়ালি সিস্টেমেটিক্যালি টোটাল জঙ্গলের 20% অ্যাকচুয়ালি আমাদের জন্য ছাড় থাকে। তো ভারত গভর্নমেন্টের আইন অনুসারে এটাই এখানে করা আছে। ওইটুকুই করা আছে এইটুকুই আমাদের জন্য, আমরা টোটাল জঙ্গলের 20% মাত্র দিচ্ছি। মানে যাওয়া যায়। কোর্টটা বাদ দিয়ে করে ওইটুকুই গিয়ে বাদ দিয়ে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং Buffer zone, বাফার জোনের যে wildlife অংশ sanctuary, তাতে 20% ওটা হচ্ছে তো টোটাল জঙ্গল ম্যানগ্রোভ জঙ্গলের সিংহভাগ বাংলাদেশের মধ্যে, হ্যাঁ। ওনাদের 62%, আমাদের 62 একটু কম, আমাদের 38 পয়েন্ট সামথিং আমাদের ইন্ডিয়ান ম্যানগ্রোভ জঙ্গল। তো ম্যানগ্রোভ জঙ্গল, ম্যানগ্রোভ অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার উদ্ভিদ নয়, ইটস এ মিক্সড ভ্যারাইটি স্পিসিস অ্যান্ড প্লান্ট ট্রি। আমাদের ডিপার্টমেন্টের চেকলিস্ট বলছে 84 স্পিসিস, আর অন্য অন্য বইয়ে বলছে 64 স্পিসিস অফ ম্যানগ্রোভ। তো 80% ম্যানগ্রোভ গাছে শ্বাসমূল তৈরি হয়েছে এবং 20% ম্যানগ্রোভ প্লান্ট ট্রি বা গাছের শ্বাসমূল হয়নি। কত পার্সেন্টের হয়নি? 80% আর 20%, 80% ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল তৈরি হয়েছে। শ্বাসমূল হওয়ার কারণ হ্যাঁ, হ্যাঁ। সুন্দরবনকে লোকাল মানুষরা জোয়ার ভাটের জঙ্গল বাদামন বলে থাকে। তো বাদামন মানে ঘন জঙ্গল, এত ঘন জঙ্গল যেখানে সূর্যের আলো পৌঁছায় না, অন্ধকারই থাকে ওই ভিতরে, জেলখানার মতোই লাগে। তো সুন্দরবনকে জোয়ার ভাটার জঙ্গল বাদামন বলছে। 6 ঘন্টা 12 ঘন্টা জোয়ার এবং 12 ঘন্টা ভাটা হয় এবং চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণে জোয়ার ভাটা হয়, এটা আপনারা জানেন, সাইন্টিফিক পয়েন্ট বলছে। সুন্দরবনে বেড়ানোর সবচেয়ে বেটার টাইম হচ্ছে জল নেমে থাকলে ভাটার সময়। এখন আমরা যে পরিস্থিতি পরিবর্তনের মধ্যে চলেছি, এটা একটা মাসের মধ্যে টাইমিং চেঞ্জ হতে হতে 14-15 দিন হয় মরা কোটাল, এখন মরা কোটাল চলছে। অন্য 14-15 দিন ফুলমুল নিমু, মরা কোটাল 14-15 দিন, 13 দিন এরকম হয়। তো এখন মরা কোটাল চলছে। জলটা অনেকটা, মরা কোটালের জলটা কতটা বাড়বে, ফুল ভাটা থেকে জলটা 8 থেকে 9 ফুট উঠবে, 8 থেকে 9 ফুট। আর মরা কোটালে ওই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের সঙ্গে ম্যাচ করে না? না ওরকম। না দুটো মানে ফুলমুন আর
অমাবস্যা New আর moon, হ্যাঁ। পূর্ণিমার মাঝখানটাতে মাঝখানটা এইটা হয়। হ্যাঁ, সেটাই তো কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। হ্যাঁ কাইন্ড অফ, কিন্তু দুটোতেই হয়, কৃষ্ণপক্ষেও হয় শুক্লপক্ষেও হবে হয়। শুক্লপক্ষ হবে। এটা হচ্ছে ম্যাডাম দুটোর ঠিক মাঝখানের যে সময়টা, সেই সময়টা মরাকোটা। বলেছেন। মরাকোটাল, হ্যাঁ। আচ্ছা, মরাকোটাল মানে স্মল টাইট। হ্যাঁ, স্মল টাইট। এবার আমি জলটা কতটা স্পিডি হয়, মরাকোটালে কতটা হয়, বড়াকোটালে কতটা হয় সেটা আমি বলছি। মরাকোটালে হয় নর্মালি 7 থেকে 9 মিটার 9 ফুট পর্যন্ত, মিটার নয়। বড়াকোটালে 14 থেকে 16 ফুট পর্যন্ত জল হয়ে যায়, মানে অনেকটা। তো মানে বলে না, আমাদের পূর্ণিমার জোয়ারটা অনেক বেশি। আচ্ছা, এই যে জল উঠছে, যখন অমাবস্যার জল জোয়ারটা উঠছে, বেশি। আমাদের 48 যে ম্যানগ্রোভ ডেল্টা আছে ভারতীয় সুন্দরবনে, 30 থেকে 35 বা 37% করে চারদিক থেকে জলমগ্ন হয়ে যাচ্ছে। তো প্রচুর পরিমাণে নদী পলিবালি বহন করছে, আপনারা জানেন, সিডল্যাক, সেডিমেন্ট বা অ্যালোভিয়াল আইল্যান্ড, এগুলো অ্যালোভিয়াল আইল্যান্ড বা সেডিমেন্ট, সিডল্যাক ডিপোজিশন হচ্ছে। রাউন্ড ফিগারে যখন প্রচুর পরিমাণে সেডিমেন্ট ডিপোজিশন হচ্ছে, প্রত্যেকটা উদ্ভিদ 30%-এর মধ্যে যে উদ্ভিদগুলো জলে তোলা চলে যাচ্ছে, 7 ফুট 8 ফুট 10 ফুট পর্যন্ত জলে তোলা চলে যাচ্ছে। এবং প্রচুর পরিমাণে সিডল্যাক সেডিমেন্টগুলো উদ্ভিদের গোড়ায় জমে মানে সিমেন্টের মতো রেখে যাচ্ছে, পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই করতে সমস্যা হচ্ছে। এই জন্য এই পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য বা অ্যাডাপ্টেশন হওয়ার জন্য বিভিন্ন গাছের বিভিন্ন আকৃতির শ্বাসমূল তৈরি হচ্ছে। এটাকে টাইডাল এনভায়রনমেন্টে শ্বাসমূলগুলো অক্সিজেনটাকে অবজার্ভ করে। আরেকটা কাজ আছে, এই স্যালাইন ওয়াটারের মধ্যে 10 to 12% ফ্রেশ ওয়াটার আছে। এটা প্রত্যেকটা জীবকুল এবং প্রাণীকুল বাঁচতে গেলে ফ্রেশ ওয়াটার দরকার হয়, আপনি জানেন। তো এই শ্বাসমূলের চারিদিকে জালিকা থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম জালিকা, এবং ভিতরে অসংখ্য ছোটো ছোটো পাইপ থাকে, নল থাকে। ওটাকে এই টাইডাল এনভায়রনমেন্ট থেকে নোনা অংশটাকে পিউরিফাইড করে ফ্রেশ অংশটাকে বের করে দেয়, নিয়ে কানের সাহায্যে পাতায় পৌঁছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে বেঁচে থাকে। লবণ তো চারিদিকে লবণটা এক্সেস হয়ে যায়, ওটা পরিবেশে পাঠিয়ে দেয়। পাতায় দেখবেন এখন যদি ঠিক দুপুরে আমি ম্যানগ্রোভ একটা পাতায় কাজ করে দেখবেন নুন লাগছে। এই জন্য শ্বাসমূলের দরকার, দুটো কারণ। মানে লাগছে মানে জলের তলায় ছিল। হ্যাঁ, চারিদিকে তো নোনা জল, উদ্ভিদের চারিদিকে নোনা জল, যে ফ্রেশ অংশটাকে বাঁচার জন্য খাবার তৈরি করে নিয়ে নিচ্ছে, কিন্তু লবণ তো আরও এক্সেস হয়ে যাচ্ছে, সেটা পরিবেশে পাঠিয়ে দিচ্ছে। শ্বাসমূলের দুটো। গাটেশন দিয়ে পাতার উপর দিয়েই জল বেরোয় না? হ্যাঁ, হ্যাঁ। এবং এই যে ছোট ছোট গাছগুলো 6 ঘন্টা 12 ঘন্টা জলে তোলা, জোয়ারের জলে হ্যাঁ। ডুবে থেকেও কিন্তু ওরা বেঁচে থাকতে পারে, এত অ্যাডাপ্টেশন পাওয়ার। আচ্ছা, সুন্দরবনটা আত্মপ্রকাশ করেছে 1800 খ্রিস্টাব্দের মতো, তারপরে আস্তে 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 তো সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলে এটা এক্সেপশনাল বা ব্যতিক্রমী ধরনের গাছ। ফ্রেশ ওয়াটারে যে গাছগুলো জন্মায়, এগুলো ফ্রেশ ওয়াটারে হবে এবং নোনা জলে হতে পারে, কিন্তু ফ্রেশ ওয়াটারে কোনো গাছ নোনা জলে এই টাইডাল এনভায়রনমেন্টে হবে না। ম্যানগ্রোভ গাছ, আচ্ছা, ওগুলো কি পায়ের ছাপ? না 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 না, ফিশারম্যানদের অ্যাক্টিভিটির সময়। আচ্ছা, তো আমাদের জঙ্গলের মধ্যে কোনো ঘাস ভূমি নেই, কোনো ঘাস নেই। কী করে? নতুন সেডিমেন্ট ডিপোজিশন হচ্ছে, যে চড়া তৈরি হচ্ছে, যে ব্যাংক তৈরি হচ্ছে, ওখানে এক ধরনের ঘাস আমরা দেখতে পাই, এটাকে আমরা বাংলাতে ধানি ঘাস বলছি। ধানের মতো ফল, বর্ষাকালে এরকম শীষ হয়, ধানের মতো ফল হয়, এই দেখা যাচ্ছে। এই নতুন নতুন ঘাস জন্মাচ্ছে, দেখুন তবে। তো ম্যানগ্রোভ গাছের জন্মাতে গেলে, মানে নতুন যে চড়া হচ্ছে, এই চড়াতে ম্যানগ্রোভ গাছ জন্মাতে গেলে সেডিমেন্ট, প্রথমে স্যান্ড ডিপোজিশন হবে, তারপরে পলিবালির ডিপোজিশন হবে, তারপরে শ্যাওলা জাতীয় উদ্ভিদ হবে, তারপর ধানি ঘাস হবে, তারপরে ওখানে ম্যানগ্রোভ গাছ জন্মাবে। তো মনে হচ্ছে যেন কেউ প্ল্যান করে ম্যানগ্রোভ গাছগুলোকে প্লান্টেড করেছে। কারণ যেখানে ডেলি ডেলি জল উঠছে নামছে, এটা যায় গর্জন গাছ, কাঁকড়া গাছ, কেওড়া গাছ, বাইন গাছ, এইগুলো জন্মাচ্ছে। আর এই উদ্ভিদের পেছনে জন্মাচ্ছে ড্রাইল্যান্ডে হেতাল গাছ, যেটাকে আমরা টাইগার পাম ট্রি বলি। আমি টাইগার পাম ট্রি বলি। আপনাদের শহরে যেমন এরিকা পাম আছে, আমাদের এখানে এরিকা পামের মতোই লাগবে, তবে হালকা গায়ের ডোগাতে, পাতার ডোগাতে ছোটো কাঁটা থাকে, সফট থাকে। আর আপনাদের শহরে যে এরিকা পাম আছে,
ওতে কোনো পাতা মানে এই কেওড়া গাছও আছে। কেওড়া গাছ আছে। এই তো আমাদের পেছনেই দেখুন এই মরা মরা পাতা লাগছে না, এই যে নোনা লেদা লেগেছে, এই প্লান্টেরগুলো সব কেওড়া গাছ। পেছনে বাইন গাছ, অ্যাবিসিনিয়া স্পিস বলা হয়। তো এই যেন মনে হচ্ছে যে প্রথমে একটা লেয়ার বাই লেয়ারে গাছগুলো নেচার তৈরি করেছে, নেচার আপন সাথে সজ্জিত হয়েছে। এই ন্যাচারাল প্রসেসটাকে বলা হয় ম্যানগ্রোভ সাকসেশন অফ ম্যানগ্রোভ। তো ম্যানগ্রোভ গাছের ফুলের সময় এখন গরমকালে মে জুন, এপ্রিল মে জুন ফুলের সময়, এই 2-3 মাসে সমস্ত ম্যানগ্রোভ গাছে অন বাই অন ফুল আসবে। আর ফলের সময় হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে সব গাছে ফল আসবে। ফুল কি দেখতে পাবো একটু? হ্যাঁ, দেখতে পাবেন। পশুর গাছ, পাইন গাছ, কাঁকড়া গাছ, এসব গাছের ফুল আমি দেখি দেবো। তো এই যে ম্যানগ্রোভ গাছ, ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে কারা বসবাস করছে এখানে আছে। আচ্ছা, বলতে বলতে আমি কিন্তু এইবার বললে খোলা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। দুদিকে জঙ্গল, নোম্যান্স ল্যান্ড। এটা পীরখালি 2, আমাদের পেছনটা পীরখালি 1। প্রত্যেকটা বদ্বীপ পীরখালি 1, পীরখালি 2। আর এই জালটাই হচ্ছে যেটা প্রিভেন্ট করছে ওই প্রোটেকশন টাইগার প্রোটেকশন অফ বোথ হিউম্যানস এবং নন হিউম্যানস। ডাল লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড খতম হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। একটা ব্লক, ডেল্টা একটা ব্লকে ডিভাইডেশন করা হয়েছে, পীরখালি 2, পীরখালি 1। এই যে ঘাটগুলো আছে, আমাদের এখানে আছে 5 ক্যাট স্পিসিস। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম। রয়্যাল বেঙ্গল টাইগার, এটাকে সেকেন্ড লার্জেস্ট টাইগার ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়। লেজ থেকে মুখ পর্যন্ত 9 ফুট থেকে 9.5 ফুট লেন্থ হয়। হাইট হাইজেস্ট টাইগারটা কোনটা? সাইবেরিয়া। আর হাইট 3.5 থেকে 4.5 ফুটের মধ্যে, ওজন 80 কিলো থেকে 145 কিলো পর্যন্ত ওজন হয়। ফিমেলরা একটু সাইজ একটু ছোটো হয়, মেলরা ডিফারেন্টলি একটু বড় হয় size এ। তো এই বাঘের কালার হচ্ছে আপনার অরেঞ্জ বা ইউলো, দুটো ধরনের কালার হয়। গায়ে ব্ল্যাক স্ট্রাইপ আছে গানে। এদের লাইফ ইজ নট লঙ্গার দ্যান হিউম্যান। লাইফ 18 থেকে 20 বছর পর্যন্ত এরা বেঁচে থাকে। আর 3টে ছোটো লেসার ক্যাট আছে, জঙ্গল ক্যাট আছে, লেপার্ড ক্যাট আছে। লেপার্ড নেই কিন্তু একবারে লেপারের মতো দেখতে লাগে, ছোটো বিড়াল, ডোমেস্টিক মতো বিড়ালের মতো। লেপার্ড ক্যাট, ফিশিং ক্যাট আছে, আর ইন্ডিয়ান সিভেট ক্যাট, যদি ওটা ক্যাট স্পিসিস নয় বলছে। আর আছে চিতল হরিণ আছে। সিভেটের কোন স্পিসিস আছে? ওটাতে স্মল ইন্ডিয়ান স্মল আমি বুঝলাম। আর আছে স্পটেড ডিয়ার, যেটা চিতল হরিণ বলছি। অয়েল বোর আছে, মঙ্গুজ আছে, শর্ট কোলো ওটার আছে। কোনটা? শর্ট কোলো ওটার আর স্মুথ কোটেড ও ওটার আচ্ছা, শর্ট ক্লডও আছে, স্মুথ কোটেডও আছে। দেখা দেখা যায় যায়? অটো দেখা যায় মাঝে মাঝে ওটার সাইজ কম হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, এটাই হচ্ছে। কি হলো নদী পারমিশন দিয়েছে না? পারমিশন দিয়েছে, ইস্যু করেছে কি? আচ্ছা যাক, আমি এইগুলো বলছিলাম, হচ্ছে ঘাস বলছিলেন যে। আচ্ছা একটা হানি কালেক্টর টিম ওই দিক থেকে উঠেছে, বুঝলেন? এই যে পায়ের দাগ দাগ আছে না, আচ্ছা এদের গ্রুপ হবে 7 জনের অথবা 9 জনের। যখন ঢুকবে একসঙ্গে ঢুকবে জঙ্গলের মধ্যে, ওদের কাছে মহিষের শিং থাকে, 2টো সংকেত থাকে। ঢোকার সঙ্গে সঙ্গে যদি অসংখ্য মৌমাছির চাক পেয়ে যায় তাহলে ওরা একটা সিগন্যাল দিয়ে দেয়। আবার যদি কোনো বিপদ সংকেত থাকে, বাঘ আক্রান্ত হতে থাকে বা সাপ আক্রান্ত হতে থাকে, তাহলে মানে ওদের আরেকটা সংকেত দিয়ে দেয়। আচ্ছা, ওরা একসঙ্গে কোনো গ্রুপে 7 জন, কোনো গ্রুপে 9 জন, এবং প্রত্যেকটা সিজনে 35-40টা করে গ্রুপ থাকে। আচ্ছা। প্রত্যেকটা গ্রুপে অনলি 3-4 কুইন্টাল মধু অবশ্যই ভাঙবে ওরা। এবং মধু কাটাটা সবচেয়ে রিস্কি জব বলা হয়, ঝুঁকির কাজ। কারণ যে কোনো সময় সাপ দ্বারা আক্রান্ত হতে পারে, যে কোনো সময় বাঘ দ্বারা আক্রান্ত হতে পারে। আবার যে খাড়ি আছে, খাড়ির মধ্যে ইচ্ছোরাইন ক্রোকোডাইল থাকে, সল্টওয়াটার ক্রোকোডাইল, যেটা ক্রোকোডাইলাস প্রসাস, ওটাও থাকে। সুতরাং খাড়িতে যেতে গেলে কুমিরে ধরে মেরেও দিতে পারে। এবং ম্যানগ্রোভের যে মার্সিল্যান্ডটা কিন্তু এরকম পপুলেশন এখানে ক্রোকোডাইলদের জানে? আচ্ছা, crocodile population is another there because
মানে আমরা ক্রোকোডাইল দেখি 2 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যে একটা ক্রোকোডাইল দেখি, কারণ ওরাও তো কার্নিভোরাস অ্যানিমেল। কার্নিভোরাসদের ওদের একটা টেরিটোরিয়াল জায়গা তৈরি করে, বাইরে থেকে যে কেউ আসলে প্রথমে ওর সঙ্গে ফাইটিং হয়, কমজোরি হলে হয় কেটে পড়ো, ডু অর ডাই, অথবা মরো, এটাই সিস্টেম। তো বাঘেরা শিউলি যে বলে এদেরকেই শিউলি বলে কি এই হানি কালেক্ট? না, শিউলি হচ্ছে যারা গাছ কাটে, ও যারা গাছ কাটে। খেজুর গাছ, নারকেল গাছ কাটে। ও আচ্ছা, দিস ইজ এ মৌলে, আচ্ছা, দিস ইজ অ্যানাদার হ্যান্ড ইজ হানি কালেক্টর। মৌলে। মৌলে, লোকালি নন অ্যাজ মৌলে, দিস এ হানি কালেক্টর। আচ্ছা, ওরা যখন একসঙ্গে ঢুকে যাচ্ছে, কোনো ম্যানগ্রোভ গাছের গায়ে দেখবেন প্লাস্টিকের মালা, সিঁদুর, কাপড় বাঁধা আছে। এর কারণ হচ্ছে কি, এখানকার ফেমাস গডেস বনবিবি। হ্যাঁ, বলবি। বনবিবি অ্যাকচুয়ালি কাম ফ্রম মুসলিম ফ্যামিলি, অ্যাম্বাসেডর অফ আল্লাহ। একটা টেম্পলের মধ্যে দুটো করে মানে স্ট্যাচু থাকে, বনবিবি, ওর ভাই শাহজঙ্গলি, এবং লিটিল গড দুঃখে ছোট একটা হ্যাঁ। ছেলের মূর্তির হাত দুটো করে থাকে, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পুয়ার ফ্যামিলি, গরিব মানুষের প্রতিনিধি। আরেকটা জঙ্গলের মধ্যে আরেকটা স্ট্যাচু থাকে, একটা বাঘের মূর্তি থাকে। দক্ষিণ রায়। বাঘ এখানে দক্ষিণ রায় হিসেবে পরিচিত, লর্ড অফ সাউথ। সাউথ বেঙ্গল ইজ নন অ্যাজ দক্ষিণ রায়, নর্থ বেঙ্গল নন অ্যাজ সোনারায়। আচ্ছা, সোনারায়। ফাদার ইজ দণ্ডবক্ষমণি। যে এটা বাইক ও আচ্ছা, দক্ষিণ রায়, সোনারাই বলে, আর একটা দক্ষিণ রায়। দক্ষিণ রায় or সোনারায়। ফাদার ইজ ব্রাহ্মণ, ইজ দণ্ডবক্ষমণি, মাদার নারায়ণ, কার? সোনারাই। সোনারায়। অ্যান্ড বনবিবি, ফাদার ইব্রাহিম, মাদার গুলাল বিবি। All local people believe that Bonbibi always savior of the forest, protection by the tiger. আচ্ছা। So all religion people worship and obey the Bonbibi. Entering time, each of one of the mangrove species binding the plastic garland, ও আচ্ছা। keeping the vermilion like that on the tree, and binding cloth of the trees. After worship, they enter doing something. Forest. মানে এই যে বনবিবি, মানে সিঁদুর দেয়, হ্যাঁ, সেটা কি এরা মুসলমানরা ওরাও সিঁদুর দেয়? না, আমি বলেছি যে কেউ পূজা করে, কেউ মানে হ্যাঁ। অর্সিবেন, অর্থাৎ আমরা যারা হিন্দু মানুষ, পূজায় বিশ্বাসী, তারা আমরা যে কোনো একটা ম্যানগ্রোভ গাছকে ও আচ্ছা। প্লাস্টিকের মালা, সিঁদুর, কাপড় বেঁধে পূজা করে তারপরে প্রবেশ করি। অ্যাকচুয়ালি এখানে একটা সাইকোলজি কাজ করে। বনবিবি ইজ নাথিং, হ্যাঁ? বা বনবিবি ইজ নাথিং, কোনো কিছুই সেভ করেন না বলে আমি আমার লজিকে বলে। কারণ বাঘ বলছে মা আমি যেন সহজ শিকার হিসেবে মানুষকে ধরতে পারি, মানুষ বলছে মা আমি যেন বাঘের হাত থেকে বাঁচতে পারি। কাকে সেভ করবো? অ্যাকচুয়ালি জঙ্গলে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করা সবই রিস্কের কাজ। সুতরাং বনবিবিকে ডাকা মানে মেন্টাল দিকটা প্রিপেয়ার করে, হ্যাঁ, মেন্টালটাকে একটু স্ট্রিটটাকে বাড়িয়ে নিয়ে তো, আদারওয়াইজ না। যাই হোক, বনবিবিকে পূজা করে মকর সংক্রান্তিতে, ডিসেম্বর লাস্টের দিকে। মুসলমানরা কী করে, ওরা যখন জঙ্গলে আসে, ওরা তখন ক্ষীর চিংড়ি পাকিয়ে ক্ষীর দেয়, ক্ষীর পাকায়, মিষ্টান্ন, চাউল বা অন্য কিছু গুডস দিয়ে ওদের ভাষা জাতের হাজত বলে, জাতের হাজত দিয়ে ওনাকে সম্মান শ্রদ্ধা করে। খ্রিস্টানরাও তাই জাতের হাজত, ওদের পূজায় বিশ্বাসী নয়, জাতের হাজত দিয়ে ওনাকে সম্মান শ্রদ্ধা জানায়। তো যে গ্রুপটা আছে ওটা হানি কালেক্টর গ্রুপ। এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে অ্যাকচুয়ালি পারমিশন ইস্যু করা হয়। তো করা হয়েছে কিনা আমি জানি না, ও যদি পারমিশন ইস্যু করা হয় তাহলে লিগালি, তাহলে আমি জানি না। বৃষ্টি হওয়ার জন্য সময় মতো বৃষ্টি হওয়ার জন্য মধু একটু আগে হয়েছে, তো তাই জন্য আগে থেকে চলে আচ্ছা এসেছে। যাক, হ্যাঁ ঠিকই বলেছে, কারণ আমি জানতাম না পারমিশন মানে ইস্যু করা হচ্ছে না। 3 জায়গা থেকে পারমিশন ইস্যু করা হয়। আমাদের হেড অফিস ক্যানিং অফিস থেকে ডিরেক্টর থাকেন, আর এখানে থাকেন আমাদের বাংলা ফরেস্ট অফিস, মানে আমাদের ডিভিশনাল ফরেস্টের মধ্যে, বাফার জোনের মধ্যে নর্থ চব্বিশ পরগনার যেটা বসিরহাট রেঞ্জ, বাফার জোন মানে বসিরহাট রেঞ্জ থেকে পারমিশন ইস্যু করা হয়। আর আমাদের সলদেখানে গোসাবাতে। না, বাফার জোন বসিরহাট রেঞ্জ, ও, বসিরহাটে। হিঙ্গলগঞ্জ, কুমিরমারি। আচ্ছা, রাজবগ আছে আমাদের পেছন দিকে, গ্রেট গ্রেট। আচ্ছা যাক, আমাদের এখানে কী কী আছে আমি কিন্তু কমপ্লিট এখনো বলিনি। এখানে আছে বিড়াল, 5টা বিড়াল নিয়ে আছে, হরিণ আছে, কুকুর আছে, বাঘ আছে, ওটার মধ্যে লিজার্ড আছে, মঙ্গুজ আছে, প্রচুর রেসিডেন্টাল বার্ড আছে, এবং শীতকালে কিছু মাইগ্রেটরি বার্ড প্রবেশ করে।
এই আমার সুন্দরবনে মাইগ্রেট করে আবার সামার টাইমে কিছু মাইগ্রেটারি বার্ড এখানে আসে। তো সামারেও আসে। আসছে আমাদের সুন্দরবনকে সারা পৃথিবীর মধ্যে লার্জেস্ট ন্যাচারাল হ্যাসিং গ্রাউন্ড ফর ফিশ অ্যান্ড শেল ফিশ, মাছ কাঁকড়ার আতুরঘর বলা হয় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম মাছ কাঁকড়ার আতুরঘর। এখানে 250 প্রজাতির মাছ কাঁকড়া ছিল, গলা চিংড়ি, কাঁকড়া চিংড়ি, ভেটকি মাছ, সমস্ত প্রচুর মাছ এখানে থাকে। নোনা জলে, নোনাকে সোনা বলা হয়। বঙ্গোপসাগর থেকে 6 ঘন্টা ধরে আসে, 6 ঘন্টা পরে আবার ফেরত যায়। এখানে 80% প্রাকৃতিক ব্যাকওয়াটার ক্যানেল আছে। মেন নদী অ্যাকচুয়ালি 4-5টা সব ব্যাকওয়াটার ক্যানেল, ন্যাচারাল ডিস্ট্রিবিউটারি ক্যানেল, যেমন হচ্ছে রায়মঙ্গল, মাতলাম, বিদ্যাধরী, ঠাকুরান, হাতানিয়া দোয়ানিয়া, গুয়াসাবা, ডায়মন্ড হারবার, আর সব প্রাকৃতিক খাল বা ন্যাচারাল ডিস্ট্রিবিউটেড ক্যানেল বলা হয়। যাক, আচ্ছা আমাদের ডান সাইডে এগুলোকে বেঙ্গল খাড়ি বলে। প্রত্যেকটা বদ্বীপের রাউন্ড ফিগারে চারদিক থেকে এই ধরনের অসংখ্য বেঙ্গল খাড়ি আছে। এটা জোয়ারের সময় জল ভর্তি হয়, ভাটার সময় খালি হয়ে যায়। এর মধ্যে আমাদের ফিশারম্যানদের বা আমরা যারা সুন্দরবন ভিজিটে আছি এর মধ্যে যাওয়া নিষেধ বলছে। কেন নিষেধ? অ্যাকচুয়ালি আপনারা জানেন প্রত্যেকটা মাসে 1-2 করে ফিশারম্যানরা এই ধরনের মানে বেঙ্গল খাড়ির মধ্যে মাছ বা কাঁকড়া ধরতে এসে জীবন জীবিকার স্বার্থে প্রাণ হারায়। যারা পারমিশন করে জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে আসেন তাদেরকে মাছ এনআইসি বা এলআইসি করে পাঠানো, হ্যাঁ, এলআইসি বা এনআইসি করে পাঠানো। ও আচ্ছা। ধরে নেওয়া হয় যে কোনো সময় ইভিক্টিং অফ টাইগার, ইভিক্টিং অফ ক্রোকোডাইল, ইভিক্টিং অফ স্নেক বাইট হতে পারে। তাই জন্য এর কারণ হচ্ছে কি, যদি মানে সিস্টেমেটিক্যালি বাঘে বা অন্য কোনোতে মেরে দেয় তাহলে ওদের ফ্যামিলি যেন একটা বড় অঙ্কের মানি সাপোর্ট পায় এই জন্য। আর যারা চুরি করে আসে, সবাই তো আর সাধু সঙ্গে নেই, কেউ লিগাল আর কেউ ইললিগাল আসে। আমি নৌকোটা দেখে প্রথমে লিগাল কি ইললিগাল বলছিলাম, অর্থাৎ কেউ চুরি করেও আসে, কেউ পারমিশন নিয়ে আসে, কেউ উইদাউট পারমিশনে আসে। তো উইদাউট পারমিশনে আসলে কি সুবিধা আর অসুবিধা? অসুবিধা বেশি, কারণ চোরের মার কান্না সার কাউকে বলতে পারে না। আর যদি লিগালভাবে আসে, আইও থাকে, ইনভেস্টিগেশন অফিসার থাকে, ওই মানে ওটাকে পরীক্ষা করে দেখে তারপরে একটা রিপোর্ট দিয়ে দেয়, ও রিপোর্টের বনিয়াদে ওরা একটা মানছে। তো আমরা যে লোকেশন দিয়ে ঘুরবো, এখানে বেশি নাম আপনারা শুনেছেন খালি খালি, তাই না? তো এটা সুদান্ন খালি খাল, এটা নদীই নয়। আশেপাশে বনবিবি ভাড়া নিয়ে আছে, সড়কখালি 1-2 আছে, ফিরখালি আছে। তো এইসব জায়গা দিয়ে আমরা ঘুরতে থাকবো। খাল শব্দ থেকে খালি শব্দ। খাল থেকে খালি। তো আমরা যে লোকেশন দিয়ে ঘুরছি এটা ফুলের সারি বলে একটা বাঘিনী আছে, 2টো সাবারেল বাচ্চা নিয়ে আচ্ছা। মাঝে মাঝে আমাদের দেখা দিচ্ছে, মাঝে মাঝে দিচ্ছে না। তো গরমের সময় অ্যাকচুয়ালি বাঘ সব সময় সব সিজনেই দেখা যায়। বেশ 2 দিন আগে পর্যন্ত, 4 দিন আগে, 3 দিন আগে পর্যন্ত বাঘ দেখা গেছে এই এরিয়াতেই। এরিয়াতে। অন্য লোকেশানে এরিয়াতে তার কদিন আগে ওয়াচ টাওয়ার থেকেই সাইটিং পাওয়া গেছিলো। আচ্ছা, ওরা কি এই খালটা ক্রস করে? আচ্ছা, all সুন্দরবন অ্যানিম্যাল অ্যাকচুয়ালি ইজ ডেইলি সুইমার। হ্যাঁ, রিসার্চ মেকিং মানকিকে পর্যন্ত সুইমিং প্র্যাকটিস করতে সুইমিং করেও, হ্যাঁ। কারণ খাল খাড়ি সাঁতার কেটে এখানে ওখানে সব জায়গায় খাবারের সন্ধানে মাইগ্রেট করতে থাকে। শুধু বানর নয়, রয়্যাল বেঙ্গল টাইগারও। এবং বাঘ তো আপনারা জানেন সলিটারি, প্রত্যেকটা দ্বীপে মোটামুটি আমরা এভারেজে ধরেই নেই বাঘ আছে 1-2 করে। মেলের সঙ্গে মেলের অলওয়েজ ফাইটিং হয়, ফিমেলের সঙ্গে ফিমেলের কোনো ফাইটিং হয় না বা ঝগড়া হয় না। এবং অ্যাগ্রেসিভ বাঘ। সুন্দরবনের বাঘ কিন্তু ম্যানিটর, টাইগার ইজ নট বর্ন ম্যানিটর। না, জন্ম থেকে বাঘ ম্যানিটর হয় না। এখানকার বাঘ হোয়াই বিকাম সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার হোয়াই বিকাম দ্য ম্যানিটর। কিন্তু অন্য জঙ্গলের বাঘ এরকম অ্যাগ্রেসিভ এবং ম্যানিটর নয়। এত ঘন জঙ্গল, এটা ক্রিটিক্যাল হ্যাবিটেট অফ টাইগার। ক্রিটিক্যাল হ্যাবিটেট বলছি কেন, এটা প্লেন বা সমতল নয়, এটা উঁচু নিচু ঢেউ খেলানো এবং ঘন জঙ্গল এবং ম্যানগ্রোভ গাছের শ্বাসমূলে ভরা। পেটে খিদে থাকে। কোনো জঙ্গলকে, কোনো অ্যানিমেলকে চেস করলে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা মেহনত করতে হয়। কখনো কখনো সাকসেসফুল হয়, কখনো কখনো ইনভেন হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়।
সুতরাং পেটে খিদে আছে, কিন্তু অ্যানিম্যালকে চেস করে কখনো কখনো পাচ্ছে, কখনো কখনো পাচ্ছে না। এই জন্য রয়্যাল বেঙ্গল টাইগার বড় বড় মাছ কাঁকড়াও খেয়ে থাকে। যখন জলটা নামতে থাকে, যে বেঙ্গল খাড়ি থেকে জলটা নামতে থাকে, কম জল হলে বড় বড় মাছ কাঁকড়াগুলোর মধ্যে ঢুকে যায়, কম জল হলে ওরা জাম করতে থাকে, ও বসে থাকে মাঝখানে পুকুরের মতো, এরকম জাম করলে সেগুলোকে হাত দিয়ে তুলে, কাঁকড়াগুলোকে হাত দিয়ে তুলে খেতে থাকে। এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখছে অন্য অ্যানিম্যালকে তাক করছি, পাচ্ছি না, দেখি একবার ফিশারম্যানকে উপর তাক করে আমি পাই। দেখলো প্রচুর পরিমাণে মাছকে, মানুষ অ্যাকচুয়ালি খুবই লোভী মানে প্রাণী, তো প্রচুর পরিমাণে মাছ কাঁকড়া যখন পেয়ে যায়, জঙ্গলে বাঘ আছে বা অন্য কিছু আছে, এটা তার খুবই তার কাজ করে। তখন প্রচুর পরিমাণে মাছ কাঁকড়া পেলে মাছ কাঁকড়া ধরতেই থাকে, তুলতেই থাকে। বাঘ কিন্তু খুব ক্লোজে এসে অবজার্ভে থাকে কোনো হেতালের ঝাড়ের মধ্যে। হেতালের ঝাড়ে ওদের সুবিধা হয় লুকাতে, কারণ শুকিয়ে যাওয়ার আগে হেতাল গাছটা খুবই ঘন ঝোপ হয় এবং অরেঞ্জ বা হলদি কালার হয়ে যায়, বডির সঙ্গে কেউ পলেস করে। সুতরাং কেউ হেতাল ঝোপে চুপ করে থাকে, ঝাপটি মেরে দেখছে 2-3 জন মাছ কাঁকড়া ধরছে, যে দেখছে ফলো করছে, কেউ মোটাকে সরু রকম দেখছে না, যে অলওয়েজ অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে কাজ করছে তাকেই আক্রমণ করছে। এবং ও অলওয়েজ আচ্ছা, এটা Interesting. হ্যাঁ খুব ইন্টারেস্টিং। এটা আচ্ছা। আপনার মানে এটা কি করে এটা জানা গেল কি করে? আচ্ছা, এটা যখন ফিশারম্যানদের কাছ থেকে জানা গেছে, এবং আমাদের যারা মানে ফিশারম্যান দীর্ঘদিন সার্ভিস করছে, এবং আমরা যারা লোকাল মানুষের সঙ্গে যুক্ত আছে, আমরা যারা জঙ্গলে আপনাদের মতো ভিজিটার নিয়ে ঘুরছি, আমরা ওদের কাছ থেকে জানতে পারছি এই পরিবেশ পরিস্থিতি। অ্যাকচুয়ালি এখানকার বাঘ অলওয়েজ স্পাইনাল কোডে আক্রমণ করে, কারণটা কি সুবিধা হয়, এখানে বাঘ কিন্তু প্রেটা মানে শিকারটা ছোট, শিকারই বড়, প্রেডিটার ইজ হাই দেন প্রে। আর মানুষ যদি বলে তো অনেকটা আমার হচ্ছে লম্বা, কিন্তু মানুষ যখন নৌকাতে বসে মাছ কাঁকড়া ধরে কিন্তু হাইট শর্ট হয়ে যায়, যার জন্য ও জাম্প করে স্পাইনাল কর্ড করতে এই ভৌগোলিক কারণবশত এখানকার বাঘ, তাহলে এখানকার বাঘ হয় বিকাম দ্য ম্যানিটোর, রয়্যাল বেঙ্গল টাইগার হয় বিকাম দ্য ম্যানিটোর। এক হচ্ছে ভৌগোলিক লোকেশন, ঘন ম্যানগ্রোভ জঙ্গল শ্বাস বলে ভরা, আর মাঝে মাঝে জনজল পান, তার জন্য। আচ্ছা, এই যে সল্ট ওয়াটার কি ওরা আগে একটা কথা ছিল, এখন বোধহয় সেটা সায়েন্টিফিক্যালি বোধহয় সাপোর্ট নেই কোনো, যে ওরা নাকি এই নোনা জল খেয়েও সার্ভাইভ করতে পারে, সেটা কি সত্যি? দিস ইজ রিয়ালিটি। আমি বলছিলাম কেন, যে 21 বছর আগে তো জাল ছিল না, আরে এই পুকুরগুলো যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির জন্য যে ওয়াচ টাওয়ার করেছে, ওয়াচ টাওয়ারের সামনে তো কোনো পুকুর ছিল না। এখন কি করেছে, প্রথমে যে বাঘগুলো গ্রামের দিকে পেরিয়ে যেত, ডিপার্টমেন্ট দেখলো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এত অ্যাগ্রেসিভ কেন, এবং মানে খাই রক্ত পরীক্ষা করে দেখলো রয়্যাল বেঙ্গল টাইগার নোনা জল পান করছে, তো শরীরে নোনের এফেক্ট হয়ে যাচ্ছে, লিভার কিডনি কমজোরি হয়ে যাচ্ছে, এবং লাইফটাও কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। এই জন্য এখন প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে প্রতি দুটো আইল্যান্ড পিছু একটা করে আর্টিফিশিয়াল ল্যান্ড বানিয়েছে, ফ্রেশ ওয়াটার ফ্রন্ট, যেগুলো বৃষ্টির জলে ভরেছে। যেমন ওয়াচ টাওয়ারের সামনে যে পুকুরগুলো কেটেছে, কারণটা কি, ওখানে বৃষ্টির জলের পুকুরগুলো ফুলফিল হচ্ছে, তো ওটা বৃষ্টির জল না বৃষ্টি জল যেহেতু ওটা বেটার অপশন বাঘ বা অন্য অ্যানিমেলের ক্ষেত্রে। তো আমরা যখন টাওয়ারে উঠবো, এখানে একটা গ্রেট ইগ্রেট বসে আছে, এই যে রাজভোগ, রাজবক বলে বাংলায়। তো একসঙ্গে দুটো কাজ হবে। যেমন আমরা কোনো টাওয়ারে উঠে চলে গেছি, দেখছি জঙ্গলটা ভিউটা দেখছি, এবং টাওয়ারের সামনে দেখছি কোনো হরিণ এসে জল খাচ্ছে, বাঘ এসে জল খাচ্ছে, তাহলে একসঙ্গে দুটো কাজ হচ্ছে। আমরা যেমন টাওয়ারে উঠে ওদের অ্যানিমেল সাইটিং হচ্ছে, আমাদের অ্যানিমেল সাইটিং করতে পারছি, ওদের শরীরে লবণ পান করে করে নুনটা এক্সিজ হয়ে গেল, সেটাও কিন্তু প্রশমিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে আমার একটা বক্তব্য ছিল, সেটা হচ্ছে যে আমরা তো এটা করছি এখন, কিন্তু এরা তো হাজার হাজার বছর ধরে ইভলভ করেছে, শুধু এই নোনা জল খেয়েই করেছে। হ্যাঁ, সুতরাং আমার কিন্তু মনে হয় যে এইগুলো আমরা না তৈরি করলেও they will survive. also they will survive everywhere because but life going on short, কারণ সার্ভাইভ করতে ধরুন 18 থেকে 20 বছর আছে, সেখানে 3 বছর আয়ু হয়তো কমবে, এবং আরও সমস্যা হচ্ছে। যেমন আপনারা জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ড্রাই ফরেস্ট আছে,
ওইখানে গরুমার আপনার যেমন আমি গেছি তো ওখানে কি হয় অস্টাওয়ার সামনে পেটি পেটি লবণ রাখা সল্ট পিট বানানো হয়। ওইখানে লবণ খেতে আসে দেখা যায় আর আমাদের এখানে মিষ্টি জল খেতে আসে দেখা যায় পুরো এক্সেপশনাল জল। হ্যাঁ হ্যাঁ সেই কিন্তু হ্যাঁ আমাকে মনে হয় যে আমরা মাঝে মাঝে এগুলো একটু আনি ঠিকই হয়তো ওদের কিছুটা উপকার হয় তবে না আনলেও হতো। না আনলেও বাঁচত হ্যাঁ এটা তো আমি স্বীকারও করছি। হ্যাঁ অন্যরকম ভাবে আর কি মানে বাঁচতে এইভাবে ইভলভ করেছে। হ্যাঁ তবে আপনি যে কথা বললেন ওটা খুব ইন্টারেস্টিং যে ইকোলজিক্যাল কন্ডিশনের জন্য হয়তো ওরা ন্যাচারাল ম্যানিটার্স হয়ে গেছে বিকজ ইটস অ্যান ইজি সোর্স অফ প্রে। হ্যাঁ এবারে প্রথম যে বাঘটা একবার ফিশারম্যানদের উপর তাক করেছে হ্যাঁ ও বারবার ওটাকে ইজি প্রে হিসেবে Easy prey তাক হিসেবে। করবে এবং আরেকটা কারণ হচ্ছে বাঘ যখন বয়স বেড়ে যাচ্ছে মানে বয়স বুড়ো বুড়ি হয়ে যাচ্ছে তখন কিন্তু মানে অনেক পাওয়ারলেস হয়ে যাচ্ছে তখনও মেরিট হবে তখন ইজি হয়ে ইজি প্রে হিসেবে মানুষ আর আরেকটা হচ্ছে এখানে সেটাও আপনি যেটা বলছেন আর কি যে ইজি অ্যাক্সেস আর কোনো জঙ্গলে কিন্তু এত এইভাবে যে মধু চাষ হ্যাঁ। করা বা মাছ ধরা তো অন্য কোনো জঙ্গলে এইভাবে এতটা হয় না সুতরাং বাঘদের কাছে মানুষের এক্সপোজারটা অনেক বেশি হচ্ছে অনেক বেশি হচ্ছে। অনেক বেশি হচ্ছে তো এখানে হিউম্যান টাইগার কনফ্লিক্ট হচ্ছে। হ্যাঁ চিরকালই ছিল আর কি হ্যাঁ এখন আরো ক্রমে ক্রমে ওটা বাড়বে যদি because ওদেরও একটু জঙ্গলের এরিয়া যদি কমে মানুষের পপুলেশন বাড়ে ইন্টারাকশন আরো বেড়ে যাবে বেড়ে যাবে। তবে গভর্নমেন্ট চেষ্টা করেছে ফরেস্ট গভর্নমেন্ট চেষ্টা করেছে আমি যেটা প্রথমে বলছিলাম ইডিসি এপিসি কমিটি বানিয়েছে এবং তাতে কি হয়েছে মানুষ যে 90% মানুষ ফরেস্টের উপর ডিপেন্ডারি হয়েছিল এখন সেটা যে চেঞ্জ করে 60% ডিপেন্ডারি আছে 27 থেকে 30% স্টিল নাও ট্রেডিশনাল পেশাল লাইফস্টাইল অন দ্য ফরেস্ট কালেকশন ফিশ কালেকশন ক্রাফট কালেকশন হান্টিং আর 10 থেকে 12% বা 14% সুন্দরবন পিপুল ডিপেন্ড করছে প্রাইভেট হোটেল এবং লাইক দ্যাট প্রাইভেট বোট। আচ্ছা এই পার্সেন্টেজ আরেকবার বলুন 10 to 12% আর প্রথমে কি বলছিলেন 10 to 12% এরা Fishing. মানে না না ফিশিং প্রায় 27 থেকে 30% 27 থেকে 30 স্টিল নাও হ্যাঁ। ট্র্যাডিশনাল পেশা হ্যাঁ ওরা জানছি জঙ্গলে আসলে এরা ট্র্যাডিশনাল ফিশ হ্যাঁ ওরা জানে জঙ্গলে আসলে বাঘে ধরে জঙ্গলে আসলে সাপে কামড়ে মেরে দেয় জঙ্গলে আসলে তারা কুমিরে আসছে। মারে তবু তারা ওভারটেক করে এটা ট্র্যাডিশন তাই 60% আর 60% টা এগ্রিকালচারের ও, চাষবাস সেটা কৃষিবাড়ি হচ্ছে ভেতরের দিকে যে আর তো এইটা রিসেন্ট হ্যাঁ। এগ্রিকালচারটা কবে থেকে নাকি ব্রিটিশদের সময় থেকে থেকে বেশি ব্রিটিশ আমল থেকেই ছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো ইন্ডাস্ট্রি কলকারখানা নাও থাকার জন্য এখানকার ইন্ডাস্ট্রি শুধু ট্যুরিজমের উপর কিন্তু দুঃখ পরিতাপের বিষয় এবং হতাশা ব্যঞ্জক কথা গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়নি যা হচ্ছে যতটুকু ট্যুরিজমের উপর ডেভেলপ করছে প্রাইভেট বা ব্যক্তিগত উদ্যোগে এবং ট্যুরিজম থেকে ব্যক্তিগত যতটা মুনাফা আসছে সেটা কিন্তু ম্যাক্সিমাম মানে ওটা দেখো তো টাইগার পাকবার কিনা একটু দেখো আমার উত্তর গেছে কানাদি মধুবাড়া লোকের বাচ্চা বলে মনে হচ্ছে না বাইরে না না মধুকাটাই হবে ওখানে একটা লাইন ধরে এই পর্যন্ত এই এখন আসবে এটা আজকে আমারটা দিয়ে দাও হ্যাঁ 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 মধুকাটা ক্লিয়ার হয়ে গেছে মধুকাটা পায়ের ছাপটা কি বোঝা যাচ্ছে এটা কোলার আটকে গেছে ওই মানুষের বাচ্চা মনে হচ্ছে আচ্ছা যাই হোক, আমি পার্সেন্টটা বলে দিই এখানকার গরিব মানুষের মানে ট্যুরিজম থেকে ম্যাক্সিমাম যে মুনাফা হচ্ছে এটা কিন্তু এখানকার মানুষ পাচ্ছে না কারণ এত 10-12 লাখ টাকা 15 লাখ টাকা খরচা করে একটা বোট বা একটা রিসোর্ট বানানোর ক্ষমতা লোকাল মানুষের নেই নেই সুতরাং শহরের লোকেরাই এসে- শহরের লোকেরাই কলকাতা কেরালা গুজরাট নিউ দিল্লি ওখান থেকে এসে প্রাইভেট রিসোর্ট বা বোট বা লঞ্চ বানিয়েছে আর এখানকার মানুষ জাস্ট লেবার দান করে তাদের ফ্যামিলি মেনটেন্স করছে এখানে কাজকর্ম করছে তো 80% মানুষ গরিব মানুষ এই জন্য বছরে 2-3 মাস কলকাতা গুজরাট কেরালা নিউ দিল্লি ওসব জায়গাতে কাজ করে ফ্যামিলিতে ব্যাক করছে সুতরাং সুন্দরবন মানুষকে সেমি পারমানেন্ট বেসিস মানুষ বলতে পারছি পারমানেন্ট বেসিস মানুষ বলতে আমরা পারছি না এখানকার বাঘ এখানকার অ্যানিমেলরা 1-1.5 মাসের মধ্যে মাইগ্রেট করে আর এখানকার মানুষরা বছরে 2-3 মাস 4 মাস পর্যন্ত অন্য প্রভিন্সে মাইগ্রেট করে ফ্যামিলি মেনটেন্স করে আচ্ছা আরেকটা বাঘ যেটা বললেন 1 মাস 1.5 মাস মাইগ্রেট করে মানে কোথায় যায় একটা দ্বীপ ছেড়ে অন্য দ্বীপে চলে যায়। অন্যখানে চলে যায়। আরেকটা খারাপ কথা বলি আপনাদের মানে মানে হতাশাব্যঞ্জক কথা
কারণ আমাদের জঙ্গলটা অনেকটা প্রোটেক্টিভ, অনেকটা রেস্ট্রিক্টিভ। আজ থেকে 18-20 বা 25 বছর আগে এখানে পাইলট ছিল, জলদস্যু ছিল, সেগুলো ইন্ডিয়া গভর্নমেন্ট শক্ত হাতে সেগুলোকে ধরে নিয়েছে। এখন আর মানে আপনার পাইলট বা জলদস্যু নেই বা প্রচার হয় না আমাদের রেকর্ডে। 8-10 বছরের মধ্যে কোনো কোচিং ধরা পড়েনি। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে শক্ত হাতে দমন করতে পারেনি। বাংলাদেশে কোচিং ইজ অ্যাভেলেবল অলসো দেয়ার, এবং পাইলটস অ্যাক্টিভিটিস অলসো দেয়ার নাও। এই পাইরেটরা করে কি গ্রামে পাইলট জলদস্যুরা কি করে ফিশারম্যানদের উপর বেশি চড়াও হয়, ও, এবং ওরা মাঝে মাঝে হরিণকে বাঘকেও মেরে দেয়। আচ্ছা। কারণ একটা বাঘের স্কিন রাশিয়াতে প্রায় 1 crore রুপি বিক্রি হয় ইন্ডিয়ান মানি। সুতরাং ওদের অ্যাক্টিভিটিসটা বাংলাদেশের মধ্যে এখনো প্রচুর আছে। বছর খানেক আগে আমাদের একজন ফরেস্ট গার্ডকে বাংলাদেশ পাইলট জলদস্যুরা এসে মেরেও দিয়েছে। হ্যাঁ, সেগুলো ওরা পালাতে গিয়ে লাস্টে বর্ডার এরিয়াতে বিএসএফের হাতে বা ফরেস্টের প্যাট্রোলিংয়ের হাতে ধরাও পড়ছে। ইনফ্যাক্ট আমরা ওই সদরঘাট থেকে বরিশাল আসছিলাম লঞ্চে, ওখানে দেখলাম সব করা লঞ্চ একসাথে যেতে বলে, এবং কারণটা ওরা ওটাই দেখালো যে সিঙ্গেল সিঙ্গেল এলে এই পাইরেটদের অত্যাচার। শুধু তাই না, দুটো কারণে ওদের বলে। ওরা যখন সিঙ্গেল আসবে ওদের কাছেও আর্ম থাকবে। হাসিনা গভর্নমেন্ট কী করতো, বাংলাদেশের প্রত্যেকটা টুরিস্ট বোটের সঙ্গে একটা করে ডিফেন্স দিয়ে দিত। কারণ প্রত্যেকটা বোটে আর্মস থাকে, ওরা হরিণের পাল দেখলে গুলি করে মেরে দেবে, তুলে নেবে। বাঘ দেখলে অনেক সময় সিঙ্গেল দেখলে বাঘ যদি দুটো পেয়ে যায় একটা গুলি করে মেরে দেবে। হ্যাঁ, এরকম হতো বলেই বাংলাদেশের হাসিনা গভর্নমেন্ট প্রত্যেকটা টুরিস্ট বোর্ডে পারমিশনের সময় একটা করে ডিফেন্স দিয়ে দিত, যাতে এগুলো না হতে পারে। এবং একসঙ্গে 3-4 জনকে পারমিশন দিচ্ছে কেন, যাতে গ্রুপে থাকলে অনেকে ইলিগাল কাজ করতে না পারে থাকতে, হ্যাঁ, এবং পাইলট থেকে বাঁচতে পারে। পারবে না, 2-3টে বোট। যাই তো আমার ধারণা হচ্ছে লোকাল মানুষরা বেঁচে থাকার জন্য যে যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, সুন্দরবনের মানুষের মধ্যে কোনো গভর্নমেন্ট এখনো সেগুলো ফুলফিল করতে পারেনি। মানে পুয়ার কমিউনিকেট, পুয়ার এডুকেশান, পুয়ার হেলথ ফেসিলিটি, এই সমস্ত মানে কারণে আমি বলছি যে সুন্দরবনের মানুষ উইদাউট বেসিক ইনফ্রাস্ট্রাকচারে ওরা বসবাস করছে। যাক, আমি মোটামুটি একটা বেসিক ধারণা আপনাদের দিলাম সুন্দরবন। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করছিলাম, 20% ম্যানগ্রোভ স্পিসিসে নিউম্যাটোফোর নেই কেন? গুড, ভালো ধারণা। হ্যাঁ, ওটাই জিজ্ঞেস তো করলাম। যাদের নেই এরা তাহলে কি করে বেঁচে আছে? টাইডাল এনভায়রনমেন্ট, এদের গায়ে অসংখ্য গায়ে বা ম্যানগ্রোভ গাছের পাতায় লাই গাছ খলসি, 3টে প্রজাতির গাছের কোনো রকম শ্বাসমূল টুল কিচ্ছু নেই, তাহলে ওরা কিভাবে অ্যাডাপ্টেশন করে আছে? যেমন ওর গায়ে বা পাতাতে অসংখ্য বার্গ, কোটি কোটি বার্গ বা ছিদ্র থাকে, ওর থেকে টাইডাল এনভায়রনমেন্টে অক্সিজেনটাকে অবজার্ভ করতে পারে। ও, হ্যাঁ, কি সব থেকে অক্সিজেনটাকে অ্যাবজর্ব করতে পারে। কোথায় কোটি কোটি ছিদ্র থাকে ওর পাতায় বা বার্গে থাকে। ও আচ্ছা আচ্ছা। 3-4 রকম উদ্ভিদের এগুলো দেখা যায়, এবং আমরা দেখতে প্র্যাকটিক্যালি যেটা দেখছি, যেমন খলসি গাছ, ম্যানগ্রোভ গাছে ফুল ফোটার ফার্স্ট ব্লুমিং হচ্ছে খলসি গাছে প্রথম ফুল ফোটে। ওর আবার দুটো প্রজাতি, এজিসেরাস মেজাস, এজিসেরাস কর্নিকুলেটাম। এজিসেরাস মেজাস যেটা, তার প্রথমে ফার্স্ট ব্লুমিং হয়, ফার্স্ট ব্লুমিং হয়, ফুল ফোটে। এখন সুন্দরবনের ব্লসম টাইম চলছে। এখানে যে হানিবিগুলো এখন দেখছেন, মাঝে মাঝে দেখা যাবে হানিবি, ওরা এখানকার সুন্দরবনের স্থায়ী নয়, ওরা হিমালয় পাঞ্জাব থেকে এখানে মাইগ্রেট করে। কোনগুলো? হানিবি, মধুমক্ষী, ওরা পাঞ্জাব থেকে আসে? হিমালয় পাঞ্জাব থেকে 2 ধরনের, অ্যাপিস ইন্ডিকা এবং অ্যাপিস ইন্ডিকা ডরসাটা, রক বি বলা হয়। রকবি, এবং এদের হানি মানে নেকটম কালেকশন করার ক্ষমতা অন্য দ্বীপ চেয়ে তুলনায় ডবল, দ্বিগুণ, অনেকটা পাওয়ারফুল হানি। তো এই ডরসাটা আসে নর্থ থেকে? নর্থ থেকে আসে, তাই বুঝি। এবং ফেরত যায় না, এখানেই থাকে। এবার ব্লসম শেষ হলেই ওরা আবার ব্যাক করে ওঠে যায়। তাই বুঝি, কত দূর থেকে আসে? আর ডরসাটা? এই ডরসাটা না, ইন্ডিকা? ইন্ডিকা ওই পাঞ্জাব থেকে আসে। ওরাও আসে? আর ডরসাটা ওখান থেকেই আসে? তাই বুঝি। আচ্ছা তা হানিটা কালেক্ট করে রেখে কি সুবিধা, ও যদি চলে যায় এখান থেকে? আচ্ছা, ও ইনভেস্ট করে, চাকে ইনভেস্ট করে। সুবিধা হচ্ছে চাকে ইনভেস্ট করে, আরেকটা বাচ্চা তৈরি হবে আর বাচ্চা তৈরি করে। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার বলি, মানে হানিবিদের একটা মজার ব্যাপার, একটা মৌমাছির চাকে 4 ধরনের মৌমাছি, কুইন বি অবশ্যই থাকবে, ড্রোন, গার্ড বি থাকবে,
লেবার भी থাকে, একজন ড্যান্সার भी থাকে। হ্যাঁ হ্যাঁ ওটা তো সব হ্যাঁ, যে এবং ডিরেকশনটা ওদের লাইফ জীবনচক্রে মেল যে হানিবি ও একবার ম্যাটিং করার পর কিন্তু ডেট মরে যায়। হ্যাঁ এটা হচ্ছে ওদের বিহেভিয়ার। আমরা আসলে আমরা দুজন আমরা ওয়াইল্ড লাইফ রিসার্চ করি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তো আমি আগে একটু কাজ করেছিলাম বলতানে ওয়াস, অসম, ওকে। হ্যাঁ মানে ওই পেপার ওয়াস, ওই যে যেগুলো এখানে হ্যাঁ, ওলি, ওলি, ওলি। হলদে রঙের যেটা। হ্যাঁ হলদে রঙের। হলদেগুলো ঠিক না, হলদেটা হচ্ছে পোলেস্টেস। আমরা যেটা দিয়ে কাজ করেছি সেটাকে একটু ছোট বলতো ছোট। রোপালি দিয়া, আরেকটু ছোট লাল রঙের। আচ্ছা। তো কিন্তু এখন যেটা আমরা কাজ করি মেনলি সেটা হচ্ছে বনেট মাকা, রিসার্চ মেকার। রিজাস না, রিজাস বনেট তো বলে। উত্তরে, রিজাসটা আর উত্তরে, সাউথে হচ্ছে আচ্ছা। সাউথে bonnet রিজাস নেই। নেই। এখন লোকে ইন্ট্রোডিউস করেছে অনেক। আর গোদাবরী কৃষ্ণা নদীর উপরে যে ব্রিজগুলো হয়েছে সেগুলো দিয়ে রিজাস নিচে এসছে। Okay. আর রিজাস আরেকটু অ্যাগ্রেসিভ, তাই বনেট যেটা এন্ডেমিক সাউথে, yeah. সেগুলো আস্তে আস্তে আরো সরে যাচ্ছে। তো এই নিয়ে আমরা কাজ করি এবং বন্দিপুর বলে একটা ন্যাশনাল পার্ক হ্যাঁ, আছে, বুঝলাম। সেখানে আমরা প্রায় বন্দিপুর মধুমালাই, সেখানে আমরা প্রায় 22-23 বছর ধরে কাজ করছি। আচ্ছা, আপনারা নিয়েছেন? 22-23 বছর ধরে আমরা ওই একটা পপুলেশনকে স্টাডি করছি। আমরা প্রত্যেকের মুখ চিনি, ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাই করে। প্রায় 1800 থেকে 2000 ইন্ডিভিজুয়ালকে চিনি আমরা। থ্যাংক ইউ। জায়গাটা খুব ভালো, কিন্তু এই যে হানিবি যে মাইগ্রেট করে এটা আমি জানতাম না। এবং ওরা মৌমাছির চাক তৈরি করে কিরকম জানেন তো? হুম। ধরুন একটা গাছের ব্রাঞ্চে একটা বিহাইভ বানানো, অলওয়েজ হাওয়া বইতে পারবে এরকম জায়গায়। সে হাই ব্রাঞ্চে হতে পারে, লোয়ার ব্রাঞ্চে হতে পারে। কারণ নেক্রমটা আসবে তো ফুল থেকে কালেকশন করবে, ওরা জেলির মতো চটচটে থাকে। ও যদি হাওয়া না পায় কিন্তু নষ্ট, চাকেই নষ্ট হয়ে যাবে। ওই জন্য লোয়ার ব্রাঞ্চে হতে পারে এবং হাই ব্রাঞ্চে হতে পারে। আচ্ছা। এবং রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু মধু খায়, খেতে পারে। তাই বুঝি। খায় বুঝি? আচ্ছা, কেন, কি করে খায়, কেন খায়? ও দেখছে মৌমাছির চাক, মৌমাছি আছে, ও মৌমাছি যে আমরা বেয়াল দেবে সেটা ওর কিন্তু পুরো ফুললি সেন্স আছে। তো ও কি করলো, যে দেখছে যে লোয়ার ব্রাঞ্চে একটা চাক আছে যেটা আমার নাগালের মধ্যে আছে, আমি দাঁড়ালে এরকম উঁচু করলে, হাতে উঁচু করলে পাবো। চড়ে চলে আসলো, সারা শরীরে গড়াগড়ি করে কাদামাটি মেখে নিত। আচ্ছা। মানে মুখ নাক চোখ বাদ দিয়ে হ্যাঁ মুখ মুখ, নাক, চোখ বাদ রেখে হ্যাঁ। কাদা মাখে। কাদা মাখলো, রোদ্রে দাঁড়িয়ে গেল, গেলে ওই লোমের সঙ্গে ওইগুলো একদম পুরো এঁটে চটের মতো হয়ে গেল। এইবার আস্তে আস্তে মৌমাছি চাকের কাছে গেল, ও জানছে মৌমাছি আপনাকে, ওকে কিন্তু কামড়াবে। কাটবে। ও গিয়ে এরকম প্রেশার করলো, প্রেশার করে ওই মানে মধু যখন গড়ি গড়ি পড়ছে ও জিভ দিয়েছে। তাই বুঝি। প্রচুর। এটা ডকুমেন্টেড হয়েছে। এরকম মানে কোথায় এটার সঙ্গে কোথায় পড়া যেতে পারে? আচ্ছা, অ্যাকচুয়ালি তো এরা যে হানি কালেকশন করছে এটা কিন্তু দিস ইজ এ সিস্টেমেটিক্যালি ইলিগাল। এখন কারণ ওর তো সমস্ত কিছু লিগাল করা হয়েছে বাফার জন্য। হ্যাঁ। কিন্তু ওরা তো কোর জোনে আসছে। না, ওরা ওয়াইল্ড লাইফ না, wildlife ওয়াইল্ড লাইফ sanctuary সেঞ্চুরি লাইক অ্যাজ কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা তো কোর জোন। লাইক অ্যাজ ইটস নট D2। ইটস নট। D2 মানে কোরেডিয়া কোরেডিয়া ন্যাশনাল পার্ক দুরকম আমাদের আছে। দক্ষিণে আছে না, হ্যাঁ। অনেকটা একই রকম আইন কানুন। এখানে সিস্টেমেটিক্যালি মাছ কাঁকড়া ধরা বা মধু সংগ্রহ করা ইলিগাল। আচ্ছা। তাহলে যদি বলেন তাহলে ফরেস্ট দেখছে ওর অনুমতি আছে, ওই তো ক্যাম্পের পাশে ও ধরছে, ফরেস্ট কেন সিজ করছে না? কেন সিজ করছে না? ওরা বুঝে গেছে দীর্ঘদিন যারা মাছ কাঁকড়া ধরে ওদের আইডেন্টিফাই এসে গেছে, এরা শুধু মাছ কাঁকড়া ধরে কিন্তু কোনো ওয়াইল্ড লাইফকে ওরা ডিস্টার্ব করে না, ক্ষতি করে না। এবার কি হয়, যদি বাফার জন্য যায় মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে, এরা ধরুন 10 বা 15-20 দিন ধরে কুইন্টাল মধু কালেকশন করলো, বাংলাদেশের পাইলটরা চুরি করে এসে এদের কাছ থেকে চড়াও হয়ে মারধর করে সেটা কেড়ে নিয়ে চলে যায়। যার জন্য অনেক সময় ফরেস্ট কী করে, সিস্টেম হচ্ছে কি সিস্টেমেটিক্যালি কী করে, ফরেস্ট যে মধুটা কালেকশন হবে ওদের দ্বারা, ওরা ফরেস্ট গভর্নমেন্টকে একটা ফিক্সড রেটে বিক্রি করে। ও আচ্ছা। ও ফরেস্ট এইভাবে। গভর্নমেন্ট কী করবে, পিউরিফাইড করে বটলিং করে আমরা আপনাদের বিক্রি করব, এটাই সিস্টেম। কিন্তু ওরা ফরেস্ট গভর্নমেন্ট যেহেতু স্যার নিয়েছে নিয়ে না। তো আপনি জল খাবেন? অনেকক্ষণ কথা বলছি। একটু পরে এখন কিভাবে লাগিয়ে আমি সেরকম। স্যার আপনি আমাকে বসা যা দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছেন, আমার খুব না না, আমার না, তো ওই ভালো চেয়ার লাগছে আছে বলে। করে। চেয়ার আছে, চেয়ার অনেক আছে, চেয়ার আছে। ইচ্ছে করলেই বসতে পারে। তো কি করে ফরেস্ট ধরুন একটা ফিক্সড রেট দিল
এবারে একটা গভর্নমেন্ট প্রত্যেকটা গ্রুপে একটা অজুহাত খাড়া করে দেয় স্যার এই বছর বাঘের উৎপাত এবং সাপের উৎপাতে আমরা খুব ভালো মধু পাইনি, যদি 5 কুইন্টাল পাই না, 1.5 কুইন্টাল দিল ফরেস্টকে এক্সেসটা বাড়ি নিয়ে গেল বেশি দাম পাওয়ার জন্য। ও আচ্ছা। তো আমরা মধু পাবো না কিন্তু, পাবেন তারপরে যেহেতু হ্যাঁ পাবেন তবে গভর্নমেন্টের থেকে কেন বলছি এই যারা মধু কালেকশন করছে লোকাল বেসিসে যারা যাচ্ছে ওদের সঙ্গে কিছু যোগাযোগ করেন। পেয়ে যাবো। তাহলে নীলিশ ভাই একটু আমাদের মধু জোগাড় করে দেবেন।